সুগা, তোর জিমিনের খবর কি রে? আর বলিস না, ওকে প্রপোজ করছিলাম কিন্তু ও না করে দিয়েছে। তাতে আমার খারাপ লাগেনি, কিন্তু ও যা বলেছে তাতে অনেক খারাপ লেগেছে। কেন? কি বলেছে রে? বলেছে তোমার মতো ফাত্রা ছেলের সাথে আমার সম্পর্কে জড়িয়ে আমার জীবনটা নষ্ট করতে চাইনি। ও এই কথা বলছে? ওর এত বড় সাহস আমার বন্ধুকে ফাত্রা বলে? ওকে তো আমি ছাড়বো না, ওকে তো দেখে নেব। থাকতে ওকে কিছু বলিস না, আসলে আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। আর এটা তো সত্যি, আমাদের মতো এতিম আর কেই বা ভালোবাসবে। শোন সুগা, তুই চিন্তা করিস না, জিমিনকে আমি তোর করেই ছাড়বো, যেভাবেই হোক। দেখিস জিমিনকে আমি তোকে ফিরিয়ে দেবই। এতক্ষণ যারা কথা বলছিল ওরা হলো তে আর সুগা। ওরা দুজনেই এতিম, ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে। এর যখন 10 বছর বয়স, তখন একটি মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার তেকে অ্যাডপ্ট করে। তারপরে তে চলে আসে সেই পরিবারের কাছে। তারা খুবই ভালো, তেকে অনেক ভালোবাসে। তে ছোটবেলা থেকেই একটু উড়নচণ্ডী স্বভাবের, একদম পেলেবাই টাইপের। মেয়ে হয়েও ছেলেদের মতো সাজ পোশাক এবং ছেলেদের মতো ব্যবহারই তে করে সবসময়। তের একমাত্র বন্ধু হলো সুগা। তে চলে আসার পর সুগা একদম একা হয়ে পড়েছিল এতিমখানায়। এরপরে তে যে পাড়ায় থাকতো ওই পাড়ারই আরেকটি পরিবার বাচ্চা অ্যাডপ্ট করার কথা ভাবলে তে তাদেরকে বুঝিয়ে সুগাকে অ্যাডপ্ট করার কথা বলে। তারপর তারাও সুগাকে নিয়ে আসে। এরপরে দুজনের বন্ধুত্ব আবারও শুরু হয়ে যায়। ওরা একই পাড়ায় থাকে, এই জন্য ওরা দুজনের বেড়ে ওঠাও এক। সুগার একমাত্র বন্ধু তে, আর তের একমাত্র বন্ধু সুগা। ওরা এই এলাকায় একদম দাপিয়ে বেড়ায়, একদম গুন্ডি টাইপের স্বভাবের তে। কোথাও মারামারি হলে সেখানে তে আছে, তবে তে কখনোই অন্যায় করে না। তে আর সুগা পাড়ার সমস্ত রংবাজ ফাত্রা ছেলেদের শায়েস্তা করে রাখে। এই কারণে এই পাড়ায় কোনো ইফটিজিং হয় না। মেয়েরা সুন্দর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, কোনো চাঁদাবাজিও নেই। তে আর সুগার ভয়ে এই পাড়ায় কেউই রংবাজি করতে আসতে পারে না। তেকে পুরো স্বাধীনতা দিয়েছে ওর অ্যাডপ্টেড ফ্যামিলি। তে আর সুগা ভার্সিটিতে পড়ে, কিন্তু ভার্সিটিতে কেউই যায় না। ভার্সিটিতে সেই যে ভর্তি হয়ে এসেছে আর পাড়া দিয়েও দেখেনি। তারা সারাদিন শুধু আড্ডাবাজি, ঘোরাফেরা আর মোড়ের রাস্তায় বসে চা খাওয়া, এটাই হলো তে আর সুগার কাজ। আর কোথায় কি হচ্ছে সেটা সবসময় নলেজ রাখা। দুজনে কথা বলতে বলতে হঠাৎই তে তাকিয়ে দেখে দূরে একটি ছেলে আসছে। ছেলেটি দেখতে খুবই ভদ্র। এই সুগা, মালটা কে রে? কে ওই ছেলেটা? ও জিমিনের মামাতো ভাই। ও জিমিনের মামাতো ভাই? তো মালটা এখানে কি করছে? দেখতে তো একদম ক্যাবলাকান্ত। হ্যাঁ, মনে হয় এখানে পড়তে এসেছে। গ্রামে থাকতো, এখন শহরে পড়তে এসেছে ভার্সিটিতে। ও আচ্ছা, ডাক দে তো ছেলেকে। এই যে মিস্টার, এদিকে আসেন তো। কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনার নাম কি? জি। জি আবার কারোর নাম হয় নাকি? না মানে, আমার নাম জাংকুক, জিয়ন জাংকুক। ও আচ্ছা, তো কোন কলেজে পড়েন? আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি। ও আচ্ছা, আমরাও কিন্তু পড়ি ঢাকা ভার্সিটিতে ফার্স্ট ইয়ার। আপনি? আমিও ফার্স্ট ইয়ার। আচ্ছা, তো জিমিনের মামাতো ভাই আপনি না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? হ্যাঁ সালা বলে কি, এই মহল্লে একটা পিঁপড়া ঢুকলেও আমার নলেজে থাকে, আর আপনি তো জলজন্ত একজন মানুষ। তো জিমিনের খবর কি, আছে? ভালো আছে? হ্যাঁ, জিমিন ভালো আছে। কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না, এই তো একটু হাঁটতে বের হলাম। আচ্ছা ঠিক আছে, হাঁটেন। আর কেউ যদি কলেজে বা এখানে কেউ কিছু বলে তাহলে আমাকে বললেন, ঠিক আছে? একদম পিটিয়ে সাহায্য করে দেবো। আচ্ছা ঠিক আছে। এরই মাঝে জাঙ্কুক ঘামিয়ে একাকার। জাঙ্কুক খুবই ভদ্র এবং নরম স্বভাবের। ও মারামারি ঝামেলা মোটেও পছন্দ করে না। তার থেকেও বড় কথা, ও যখন ঘুরতে বের হয়েছিল জিমিন ওকে বারবার বারণ করে দিয়েছিল যে মোড়ের রাস্তায় দেখবি একটা ছেলে মেয়ে বসে আছে, ওদের সাথে কথা বলবি না, ওরা ভালো না। এই কারণে জাঙ্কুক আরো বেশি ভয় পেয়ে রয়েছে, যেহেতু তে ওকে ডাক দিয়েছে। ওদের কথাই মনে হয় বলেছে। জাঙ্কুক মনে মনে আন্দাজ করতে পেরে জাঙ্কুকের এই বিতু চেহারা তের নজর এড়ালো না। তারপরে তে বলল, যান যান, ঘুরতে যাবেন নাকি? যান ঘুরে আসুন। এই বলে দুজনে হাসতে থাকলো আর চা খেতে লাগলো। জাঙ্কুকও তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, বাবা রে বাবা, মেয়ে তো না যেন আগুনের গোলা। দেখতে কত সুন্দর চেহারা, কিন্তু কথাবার্তা, স্বভাব চরিত্র একদম গুন্ডি।
জিমিন ঠিকই বলেছে, এই গন্ডির থেকে দূরে থাকতে হবে, না হলে তো আমি শেষ। পরের দিন যথারীতি জাংকুক বিকেলে হাঁটতে বের হচ্ছে। দূরে তাকাতেই দেখে তে কাকে যেন বেধড়ক মারছে। মারতে মারতে রক্তাক্ত অবস্থা। জাংকুক মনে মনে ভাবতে লাগলো ও কি যাবে না যাবে না, কিন্তু এমন ভাবে তে ছেলেটিকে মারছে যেন মরেই যাবে ছেলেটি, না গেলে হয়তো বা কোনো অঘটন ঘটবে। আর পাশে সুগা বসে রয়েছে, ওর অবস্থাও খারাপ, মনে হচ্ছে পা ভেঙে গেছে। জাংকুক দৌড় দিয়ে গিয়ে, কি করছেন আপনি, ছেলেটা তো মরে যাবে, ছাড়ুন ওকে ছাড়ুন, সরেন এখান থেকে, আমি আজকে ওকে মেরেই ফেলবো। এত বড় সাহস, ও আমার কলিজার গায়ে হাত দিয়েছে, ও আমার বন্ধুর পা ভেঙে দিয়েছে, ওকে তো আমি আজকে শেষ করেই ফেলবো। শালা, এত বড় সাহস, তুই মদ খেয়ে গাড়ি চালিয়ে তুই আমার হুন্ডার উপরে উঠিয়ে দিছিস, আমার বন্ধুর পা ভেঙে দিয়েছিস, তোকে তো আজকে আমি শেষ। দুজনকে বেধড়ক মারছে। কেউ আহত হয়েছে, ওর মাথা থেকেও রক্ত বের হচ্ছে, কারণ ছেলেটিও তেকে মেরেছে, কিন্তু ছেলেটি তের সাথে পারেনি। তে তাকে এমন ভাবে মারছে একদম আধমরা করে ফেলেছে। জাংকুক তেকে শক্ত হাতে টান দিয়ে সরিয়ে দিল। তারপরে বলো, কি করতেছেন আপনি, কি এখন মেরে ফেলবেন? আপনি নিজের বন্ধুকে এত ভালোবাসেন, তাহলে আগে তার কথাটি ভাবেন। সেও তো এখানে অসুস্থ হয়ে পড়েছে, কত ব্লিডিং হচ্ছে, মনে হচ্ছে যে পাটা ভেঙেছে। আগে তাকে হাসপাতালে নিয়ে যান, তারপরে এই ছেলেকে দেখে। এরপরে তে একটু থমকে দাঁড়ায় আর ভাবে যে হ্যাঁ আসলেই তো। এরপরে তে বলে, আপনি গাড়ি চালাতে পারেন? হ্যাঁ পারি। তাহলে এখনই এই ছেলেটিকে নিয়ে হাসপাতালে আসেন, আমিও আসছি। এরপরে তে বাইকের পিছনে করে সুগাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো, আর জাংকুক ওই ছেলেটিকে নিয়ে গাড়িতে করে হাসপাতালে দিয়ে গেল। হাসপাতালে গিয়ে তে সুগাকে কেবিনে ভর্তি করে দিল এবং ওই ছেলেটাকেও। নার্স ডাক্তার তাড়াতাড়ি তড়িঘড়ি করে ডেকে তে সবাইকে সুন্দর মতো ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। এদিকে যে তের মাথা থেকে ব্লিডিং হচ্ছে এটা ওর কোনো খেয়ালই নেই। তেও অনেক কান্না করছে। তেকে কান্না করতে দেখে জাংকুকের অনেক মায়া লাগছিল। তারপরে জাংকুক বলল, আচ্ছা আপনি তো কান্না করেন না, আগে আপনার ট্রিটমেন্টটা করার দরকার। এই বলে একটি নার্স ডাক দিল। তে বলে উঠলো, দরকার নেই, আমার এই সমস্ত কিছু হয়নি, এই সামান্য বিষয়ে আমার কিছু হয় না। আচ্ছা আপনি কথা বলেন না তো, এখানে চুপ করে বসুন। নার্স আসলে তের মাথায় ব্যান্ডেজ করে দেয় এবং রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আচ্ছা বলুন তো কি হয়েছিল, আপনি এই ছেলেটাকে এইভাবে মারছিলেন কেন? মারতে মারতে তো আত্মরা করে দিয়েছেন। ওই শালার কথা আমার কাছে বললেন না, আমার মাথাটাই গরম হয়ে গেছে। আমি আর সুগা বাইক নিয়ে আস্তে আস্তে চলছিলাম, শালাটা মদ খেয়ে গাড়ি চালিয়ে দিল আমার বাইকে ধাক্কা। ধাক্কা দিতেই সুগা গিয়ে পড়লো একদম। তারপরে আমি গাড়ি থেকে নেমে ওকে বললাম যে, কি সমস্যা কি, এই বড়লোক বড়লোক ঠেকতেছো নাকি, আমার বাইকে ধাক্কা দিছো কেন, নামো গাড়ি থেকে। শালায় বলে কি, তোদের মতো ব্লাডি পিচ্চের সাথে কথা বললে আমার মান সম্মান থাকবে না, তোদের বাপ মার ঠিকানা নেই, আবার আসছস বাইক চালাইতে রাস্তায়। এই কথা বলেই গাড়িটা দিয়ে দিল আরেকটা ধাক্কা সুগার গার উপরে, আর সুগা পায়ে ইনজুর হলো। কেমনটা লাগে বলতো, শালা ইচ্ছে করে আমার লাগে বাজাইছে না, আমি ওর সাথে বাজাইতে গেছিলাম, ওইটা আমার সাথে বাজাইছে। আমি ওরে বলছি ভালো মতো ওর নামতো বা ও চলে যাইতো, ও কেন সুগারে ধাক্কা দিল গাড়ি দিয়ে আমার বন্ধুটার পাও, আর ও আমারে বলে আমি নাকি জারোর সন্তান। হ্যাঁ শালা, ওর বাপ মার ঠিক আছে, ও আমারে বলে, ওরে আমি মারিয়েই ফেলাইতাম। ও আমারে কিছু বলছে, সুগারে কিছু বলছে, আমি কিছুই ওরে বলতাম না, কিন্তু আমার বাপ মা তুললে গালি দিল কেন, ও কতটুকু জানে আমার সম্পর্কে। আচ্ছা আচ্ছা, বাবা রে বাবা, এত রাগ করলে হয়? ও যা করেছে ও অন্যায় করেছে, আর ওর অন্যায় শাস্তিও পেয়ে গেছে। এখন তো আদমরা, বাঁচবে কিনা তাও তো জানি না। চলেন দেখে আসি আপনার বন্ধুর ব্যান্ডেজ হলো কিনা। এরপরে জাংকুক কাটতে গেল সুগার কেবিনে। সেখানে সুগার ব্যান্ডেজ হয়ে গেছে এবং মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। সুগা আজকেই বাসায় চলে যেতে পারবে। তো তে কাউন্টারে গিয়ে ওই ছেলেটার কেবিনের সমস্ত বিল পরিশোধ করে গেল, আর কিছু ফল কিনে দিয়ে গেল, আর সুগাকে নিয়ে বাসায় চলে গেল। জাংকুক একটু আশ্চর্যই হলো তের ব্যবহারে, কারণ তে এই ছেলেটাকে বেধড়ক মেরেছে এবং ছেলেটা থেকে আসলেই অনেক খারাপ কথা বলেছে, কিন্তু তে এই ছেলেটাকে এই হাসপাতালে ভর্তি করলো, ফল কিনে দিল, আবার চিকিৎসার খরচাও দিয়ে আসলো। এই বিষয়টা জাংকুকের মনের ভিতরে দাগ কেটে গিয়েছে। এর পরের দিন তে এসেছে সেই ছেলেটিকে দেখার জন্য। জাংকুকও এসেছে, কিন্তু জাংকুক জানে না তে এসেছে। জাংকুক রুমের ভিতর গিয়ে দাঁড়াতেই দেখে তে বসে আছে। তেকে দেখেই বলল, এ কি আপনি এখানে? হ্যাঁ আসলাম দেখতে, ওদের তো আর মনুষ্যত্ব বিবেক বলে কিছু নেই, কিন্তু আমাদের তো আছে। শালাকে কি যে করবো, যাই হোক আপনি এখানে, আপনি আসছেন কেন? আমিও একটু দেখতে আসলাম, কালকে এত মারধর খেয়ে এখন কি অবস্থায় আছে, এই জন্যই। ও আচ্ছা ঠিক আছে।
তাহলে আমি যাই, আপনি থাকেন। কেন এই আসলেন, আপনার দেখা হয়ে গেছে? না মানে আর কি একটু কাজ আছে। ও আচ্ছা, আমিও যাব, চলেন তাহলে আমার সাথে। আপনার সাথে যাব? কেন আমার সাথে যাওয়া যায় না, নাকি আপনি ওর মতো ভাবেন আমাকে? না না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে চলুন। তো আপনার বন্ধু সুগার কি খাও? সুগার অবস্থাও ততটা ভালো না, পা ব্যথা ব্যথা করতেছে ভিতরে, আর ও তো এখন হাঁটতেও পারবে না। ওর কারণে আমারও এখন খারাপ লাগতেছে। আমি এখন কার সাথে আড্ডা দেবো, একা একা হয়ে গেছি। ও আচ্ছা, এই বলেই দুজনে বাসায় চলে গেল। এখন তে পুরোই একা হয়ে গেছে। সুগাও বাসা থেকে বেশি একটা বের হতে পারে না, আর তে তো বাসায় থাকার লোক না। সুগার সাথে বাসায় বসে কতক্ষণই আড্ডা দেবে। এই জন্য তে নিজেকে খুব একা একা ফিল করছে। বিকেল বেলা তে একটি লেকের পাড়ে বসে রয়েছে, আর পাশ থেকে জাংকুক যাচ্ছিল। তখনই জাংকুককে ডাক দিয়ে, এই যে মিস্টার ইনোসেন্ট, এদিকে আসুন। হ্যাঁ আপনি এখানে? কেন আমাকে কি দেখেননি যে পাশ দিয়ে যখন যাচ্ছিলেন? না আসলে আমি ওইভাবে খেয়াল করিনি। কেন চোখ কি উপরে দিয়ে হাঁটেন? মানুষ হাঁটলে চারপাশে একটু তাকাতে হয়। না আসলে তেমন কিছু না। কি কিছু বলবেন? কেন শুধু বললেই ডাকতে হবে, এমনি ডাক দেওয়া যায় না? না ঠিক আছে, আসুন এখানে বসুন। আমি? আপনাকে না তো, কাকে বলছি? আচ্ছা ঠিক আছে। কোথাও যাচ্ছিলেন জরুরি কাজে? না এই তো বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম। আসলে সারাদিন তো কলেজ আর বাসা, একটু বাইরে বের হওয়া হয়নি এই জন্য। ও আচ্ছা ঠিক আছে। এরপরে জাংকুক আর তে লেকের পাড়ে বসে রইল অনেকক্ষণ। দুজনের মাঝে মোটামুটি ভালোই কথা হয়েছে। এরই মাঝে তে তার ছোটবেলার অনেক কথাই জাংকুককে বলেছে। জাংকুক নিজ থেকে কিছু বলেনি বা জিজ্ঞাসা করেনি। তে একা একাই জাংকুকের কাছে সবকিছু বলেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন তাহলে উঠি। এখনই এত তাড়াতাড়ি চলে যাবেন? হ্যাঁ এত তাড়াতাড়ি চলে যাব। সন্ধ্যার আগে সবারই বাসায় যাওয়া উচিত, আর আপনিও এখন বাসায় যাবেন। ও আচ্ছা ঠিক আছে। তো কালকে আসবেন? কালকেও আবার আসতে হবে? কেন আমি কি আপনাকে কামড়াই? আসলে কি হয়? সুগা নেহাত সুগা নেই, তাহলে কি আপনাকে ডাকতাম? আমি সুগার সাথেই তো আমি আড্ডা দিতাম। ও আচ্ছা ঠিক আছে আসবো। তো আমার জন্য কালকে আইসক্রিম নিয়ে এসেন, স্ট্রবেরি ফ্লেভার, ঠিক আছে? ওইটা আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে। এই বলেই জাংকুক চলে গেল। এরপর তেও বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাধারণত তে কখনোই সন্ধ্যায় বাসায় যায় না। বাসায় যেতে যেতে 9টা-10টা বাজিয়ে দেয়, কিন্তু আজকে কেন যেন ওর বাসায় যেতে ইচ্ছে করছে। জাংকুকের কথা ওর শুনতে ইচ্ছে করছে। জাংকুককে তের ভালো লাগে, কেন ভালো লাগে তে জানে না। এই প্রথম সুগা ব্যতীত অন্য কোনো ছেলের সাথে তে এত সময় কাটিয়েছে। সাধারণত তে সুগা ছাড়া আর কারোর সাথেই তেমন একটা বন্ধুত্ব করে না বা কথা বলে না, কিন্তু জাংকুকের সাথে তের কথা বলতে খুবই ভালো লাগে। পরের দিন বিকেলবেলা তে লেকের পাড়ে বসে রয়েছে। জাংকুক এসেছে, হাতে একটি আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভার। কোন আইসক্রিম? জাংকুক আইসক্রিমটা এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার আইসক্রিম। ও এনেছেন, থ্যাংক ইউ মনে রাখার জন্য, বলেই আইসক্রিমটি খুলে তে খেতে লাগলো। তারপরে হঠাৎই তে বলে উঠলো, কি ব্যাপার, একটাই এনেছেন আইসক্রিম? হ্যাঁ কেন, আপনি তো একটাই আনতে বললেন। আরে আমি একটা আনতে বলেছি, আপনি একটাই আনবেন? এখন আমি খাবো আর আপনি বসে থাকবেন? আর একটা আনতে পারলেন না আপনার জন্য? আচ্ছা ঠিক আছে, এখান থেকে নেন, খান। না আমি খাবো না, আপনি খান। ও কেন, আমি মুখ দিয়েছি দেখে খাওয়া যায় না? খাইলে কি একদম এতিম হয়ে যাবেন নাকি আপনি? না না তেমন কিছু না, আচ্ছা দেন। তারপরে দুজনেই ভাগ করে আইসক্রিমটি খেল। জাংকুক আসলে তের সাথে মিশতে চায় না, কিন্তু কেন যে তের কথা উপেক্ষা করতে পারে না এটা জাংকুক নিজেও জানে না। হয়তোবা তের জন্য জাংকুকের মনে একটি সফট কর্নার তৈরি হয়েছে। জিমিন তে আর সুগার বিষয়ে অনেক কিছু জাংকুকের কাছে বলেছে, কিন্তু জাংকুক তের সাথে মিশে বুঝতে পারলো যে তে আসলে বাহিরে শক্ত হলেও ভিতরটা ওর খুব নরম। আসলে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হওয়ার কারণেই হয়তোবা এরকম হয়েছে, আর এই কারণেই জাংকুকের একটি ভালো লাগা তৈরি হয়েছে তের থেকে। এরপরে তারা ওখানে অনেক কথাবার্তা করে ওই দিন চলে যায়। পরের দিন জাংকুক দেখে সুগা স্পেসে ভর দিয়ে কোথাও যাচ্ছে। জাংকুক সুগাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি ভাঙা পানি এখন কোথায় যাচ্ছেন? আর বললো না, তের জ্বর আসছে, ওকে দেখতে যাচ্ছি। জ্বর আসছে কেন, কালকেই তো ঠিক ছিল। হ্যাঁ ঠিক ছিল, কিন্তু কালকে লেকের পাড়ে একটি ছেলে পড়ে গিয়েছিল রাত্র 8টার সময়। তখন তে গিয়ে আধা ঘন্টা খোঁজাখুঁজি করে তারপরে বাঁচিয়েছে। আর তে এমনি একটু ঠান্ডা সহ্য করতে পারে না, আরো রাতের বেলা প্রায় 30 মিনিট 40 মিনিট পানিতে ছিল, এই জন্য ওর জ্বর আসছে, তাই ওকে একটু দেখতে যাচ্ছি। ও আচ্ছা চলেন তাহলে আমিও যাই আপনার সাথে। এরপরে জাংকুক সুগাকে ধরে ধরে তের বাসায় নিয়ে গেল। কলিং বেল টিপতেই খুলে দিল জিন।
হ্যাঁ আন্টি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি সুগা, তোর কি অবস্থা পায়ে? এই তো আছি মোটামুটি। তা তুই আসতে গেলি কেন এত কষ্ট করে? আরে আসবো না, পাগলিটা জ্বর বাঁধিয়ে বসেছে, তাই না এসে থাকতে পারি? ও আচ্ছা, আয় ভিতরে আয়। ওকে। ও হলো জিমিনের মামাতো ভাই, একে দেখতে এসেছে। আসো বাবা, ভিতরে এসো। এরপরে সুগা আর জাঙ্কুক ভিতরে গেল। সুগা তের রুমে গেল, দেখে তে শুয়ে আছে। কিরে, জ্বর বাঁধিয়ে দিলি না? জানতাম এরকমই হবে। কি দরকার ছিল তোর ওইখানে লাফিয়ে পড়া? আরে আমি না নামলে তো ছেলেটার কি হতো? তুই খুশি হতি যদি ছেলেটাকে খুঁজে না পেতাম? না, খুশি হতাম না, কিন্তু আরো অনেকেই তো ছিল। তোর ঠান্ডা সমস্যা তুই জানিস, তারপরও এটা করলি তুই। আরে বাদ দে তো এইসব। জ্বর হয়েছে তাতে কি হয়েছে? 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, তোর কি অবস্থা বল? পার ব্যথা কি কমেছে? হ্যাঁ কমেছে। দেখ, তোর সাথে দেখা করতে কে এসেছে। কে আবার এসেছে আমার মতো এতিমের সাথে দেখা করতে? দরজার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক। আর বাস, আমার ঘরে তো চাঁদের আলো এসে পৌঁছেছে। এত ভাগ্য করে আমি এবার কবে আসলাম, এর দেখা পাবো আমার বাড়িতে, এটা তো আমি কখনো কল্পনাই করতে পারিনি। কেন, আমি কি আসতে পারি না? আপনি কি আমাকে বন্ধু ভাবেন না? ও অবশ্য বন্ধু নাই ভাবতে পারেন, কিন্তু পরিচিত তো ভাবতে পারেন। একজন পরিচিত হিসেবে একজন পরিচিত অসুস্থতার কথা শুনে আসবো না, এটা কি কখনো হতে পারে? আরে বাস, আবার রাগ করেছেন নাকি? আমি তো ওটা এমনিই বললাম ফাইজলামি করে। আমার কথায় আবার কখনো রাগ করেন না। আসেন আসেন, ভিতরে আসেন। এরপরে তিনজনে মিলে অনেক হাসি ঠাট্টা আর কথা বলে। তেরও মনটা ভালো হয়ে যায়। তারপরে জাংকুক আর সুগা তাদের বাসায় চলে যায়। তের জ্বর থাকে 4 থেকে 5 দিন। এই 4-5 দিন জাংকুক প্রতিদিনই তের বাসায় এসেছে এবং তের সাথে সময় কাটিয়েছে। কারণ সুগার তো পা ভাঙা, ও তো আর প্রতিদিন আসতে পারে না। আর তেরও অনেক ভালো লাগতো জাংকুকের সাথে কথা বলতে। জাংকুক আর তের ভিতর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আজকে অনেকদিন পর তে লেকের পাড়ে এসে বসেছে। জাংকুকেরও আসার কথা। তো জাংকুক আসছে একটা সাদা পাঞ্জাবি পরে। জাংকুককে দেখতে অনেক সুন্দর লাগছে। অজান্তেই তের মুখে একটু হাসি ফুটে উঠল। জাংকুক পাশে এসে বসতেই তে বলল, কি ব্যাপার, আজকে পাঞ্জাবি পরে একদম আসলেন? এমনিতেই পড়তে ইচ্ছে করলো তাই। আর ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি, এই দুইটা পোশাক কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে, যার যার স্থান থেকে তাকে ফুটিয়ে তোলে। আর সাদা রংটা আমার খুব প্রিয়, তাই সাদা রঙের পাঞ্জাবি পরলাম। আপনাকে কিন্তু সাদা শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে। সাদা শাড়ি আর খোলা চুলে কখনো দেখেছেন নিজেকে? না দেখিনি, কারণ আমার সাদা শাড়িও নেই আর চুল খোলা আমার কাছে ভালো লাগে না। তবে পরতে পারি, আপনি যদি সাদা শাড়ি কিনে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সাদা শাড়ি কিনে দেবো। তো আচ্ছা, কালকে নিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে। এরপরে দুজনে কথা বলে সময় পার করতে লাগলো। পরের দিন ঠিকই জাংকুক একটি সাদা শাড়ি, সাথে চুড়ি, কানের দুল, গলার মালা আর ম্যাচিং করে কিছু কসমেটিক নিয়ে আসলো তের জন্য। তে তো দেখে অবাক। আসলে তে মেয়ে হলেও মেয়ে কোনো জিনিসই ওর ভালো লাগে না বা ও কখনো ব্যবহারও করেনি। কিন্তু জাংকুকের হাতে এই সমস্ত জিনিস দেখে তে একটু অবাক হলো। আরে বাস, আপনি শুধু আপনাকে শাড়ি আনতে বলছে, আপনি এগুলা কি করছেন? আপনি তো পুরো দোকান উঠে নিয়ে আসছেন। না আসলে আমার মেয়েদের জিনিসপত্রের বিষয়ে তেমন একটা ধারণা নেই, তারপর আমি কিনলাম। আমার যেটা মনে হলো, যদি ভালো লাগে আপনি পরবেন, আর ভালো না লাগলে পরার দরকার নেই, রেখে দিন। আরে আপনি এত কষ্ট করে নিয়ে আসছেন আর আমি পরবো না? আচ্ছা ঠিক আছে। তো কবে পরবো? আপনার ইচ্ছা। আচ্ছা, শুক্রবার দিন আমি সাদা শাড়ি পরে এখানে আসবো, আর আপনি একটা সাদা পাঞ্জাবি পরে আসবেন। আর আপনার জন্য আমি একটা পাঞ্জাবি এনেছি, এই যে এইটা পরবেন। আপনি আমার জন্য পাঞ্জাবি কিনতে গেলেন কেন? ও মা, আপনি আমাকে দেবেন একটা গিফট আর আমি আপনাকে দেব না, তা কি কখনো হয়? আর আমার মাথায় এটা কালকেই প্ল্যান চলে এসেছিল, যখন আমি আপনাকে শাড়ির কথা বললাম যে আমি আপনাকে একটা পাঞ্জাবি গিফট করব। আর যেহেতু পাঞ্জাবি আপনার পছন্দ, পছন্দ না হলে পরার দরকার নেই। না না, সমস্যা নেই, আপনি দিয়েছেন আর পরবো না? তারপরে দুজনে দুজনের মনের গতিতে কথা বলছে। এতদিনের পরিচয়, তে আর জাংকুকের মনের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, তা তারা দুজনেই বুঝছে। কিন্তু ভালো লাগাটা যে ভালোবাসা কিনা তা তারা কেউই জানে না। তাদের একজনের সাথে আরেকজনের কথা না হলে ভালো লাগে না, একদিন দেখা না হলে ভালো লাগে না। এভাবেই সময় কেটে চলেছে তার আপন গতিতে, আর তাদের বন্ধুত্ব যেন আরো গাঢ় হচ্ছে। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজকে তে শাড়ি পরেছে। তে যে শাড়ি পরতে পারে এমনটা না, কারণ ও সবসময় ছেলেদের পোশাক পরে এসেছে। তারপরেও জিনের হেল্প নিয়ে কষ্ট করে ও শাড়িটা পরেছে। শাড়ি, হাতে চুড়ি, কানের দুল আর খোলা চুল পরে তে বেরিয়ে পড়লো। কিন্তু আজকে জাংকুক লেকের কাছে আগে এসেছে। জাংকুক বসে আছে, দূরে তাকাতেই দেখে তে সাদা শাড়ি পরে আসছে।
তে তো শাড়ি পরে যেন পরীর মতো লাগছে। জাঙ্কুক থেকে কখনোই মেয়েদের ড্রেসে দেখেনি, আজকে শাড়িতে দেখে জাঙ্কুক যেন চোখে ফিরাতে পারছে না। তের প্রতি ওর ভালো লাগা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল আজকে খোলা চুলের সাদা শাড়িতে তেকে দেখে। জাঙ্কুক নিজের চোখকে ফিরাতে পারছে না, আর নিজের মনের ভিতরে উথাল পাতাল সৃষ্টি হয়ে গেছে। তাহলে এটাই কি ভালোবাসা? জাঙ্কুক নিজে মনে মনে প্রশ্ন করলো। ক্রমশই দেখতে দেখতে তে সামনে এগিয়ে আসলো। জাঙ্কুকও উঠে দাঁড়ালো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মনে হচ্ছে যেন দুজনের মুখে সমস্ত বাক্য শেষ হয়ে গিয়েছে। নীরবতা ভেঙে তেই বলল, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাকেও অনেক সুন্দর লাগছে শাড়িতে। আজকে প্রথম দেখে বিশ্বাসই করতে পারছি না যে এই কি আপনি, যে মারামারি করে মানুষের মাথা ফাটিয়ে দেন, রক্ত বের করেন। আপনাকে দেখলে বোঝাই যায় না, আপনার রূপ একদম চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আমাকে কোন রূপে ভালো লাগে আপনার কাছে? আজকের রূপে। আমি যদি আপনাকে আজকের রূপে সবসময় দেখতে পেতাম তাহলে মনে হয় আমার জীবন সার্থক হয়ে যেত। ও, তাহলে আপনি চান যে আমি মারামারি ছেড়ে এখন একটা মেয়ে হয়ে যাই? আপনি তো আগে থেকেই মেয়ে, শুধু আপনার ব্যবহারটা ছেলের মতো ছিল। হ্যাঁ, আমি অবশ্যই চাই আপনি একটা নারী হয়ে উঠুন, একটা ভালো গৃহিণী এবং ভালো প্রেমিকা, ভালো বউ। তাহলে আমি যদি ভালো বউ হই আমাকে কে বিয়ে করবে? একবার হাতটা বাড়িয়ে দেখেন, অনেক কি অপেক্ষায় আছে আপনার জন্য। এভাবেই কথা বলছে আর দুজন পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে তের হাত হঠাৎই জাঙ্কুকের হাত স্পর্শ করে। তখনই তে হাতটি সরিয়ে ফেলে, কিন্তু জাঙ্কুক তেকে অবাক করে দিয়ে তের হাতটি ধরে বসে। তে যেন মুহূর্তে শীতল হয়ে যায়। তের শরীরটি কেঁপে ওঠে, মনে হচ্ছে বিদ্যুতের ঝটকা খেয়েছে 130 ডিগ্রি ভোল্টে। তে আসলে কখনোই এইভাবে কোনো ছেলের স্পর্শ পায়নি। সুগার সাথে ওর বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু জাঙ্কুকই প্রথম পুরুষ যার সাথে তে এত বেশি সময় কাটিয়েছে এবং কথা বলেছে। দুজন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছে। হঠাৎই জাঙ্কুক বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আইসক্রিম নিয়ে আসি। এই বলেই রাস্তার ওপারে একটি আইসক্রিমের ভ্যান দাঁড়ানো আছে, সেখানে চলে গেল। আইসক্রিম হাতে নিয়ে জাঙ্কুক আসছে। হঠাৎই একটা গাড়ি এসে সজোরে ধাক্কা। জাঙ্কুক! তে চিৎকার করে উঠে দৌড়ে জাঙ্কুকের কাছে যায়। ইতিমধ্যে গাড়িটি চলে গেছে। জাঙ্কুকের সারা শরীর রক্তে ভেজা, সাদা পাঞ্জাবিটা যেন লাল বর্ণ ধারণ করেছে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর চিৎকার করতে। ইতিমধ্যে চারপাশের লোকজন জড়ো হয়ে গেছে। তের সাদা শাড়িটা যেন লাল বর্ণ ধারণ করেছে, মনে হয় যেন তে লাল শাড়ি পরে বসে আছে। জাঙ্কুকের মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে, আর তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে বুকের মাঝে আর কান্না করছে, কেন কেন তুমি আমার জন্য চলে গেলে? আমি এই একবার তোমার ভালোবাসার পরশ পেতে চেয়েছিলাম তোমাকে ভালোবেসে জড়িয়ে ধরতে। আমি এভাবে তোমাকে জড়িয়ে ধরতে চাইনি। আমার জীবনে কখনোই ভালোবাসার মানুষ আসেনি। আমি যাদেরকে ভালোবেসেছি সবাই আমার থেকে দূরে চলে গেছে, আর আজকে তুমিও। এই জন্য আমি ভালোবাসা চাই না, এই জন্যই আমি কখনো ভালো হতে চাইনি। আমার জীবনটাই ভালোবাসা ডিজার্ভই করে না। আমি কেন তোমাকে ভালোবাসতে গেলাম? আমি তোমাকে এইভাবে মরতে দিতে পারিনি। তুমি বাঁচবে, তুমি আমার জন্য বাঁচবে, এই বলছে আর জোরে জোরে কান্না করছে। লোকজন ধরাধরি করে জাঙ্কুককে হাসপাতালে নিয়ে গেল। তেও পিছন পিছন গেল। এরপরে কেটে গেছে 6 মাস। কালো জিন্স আর কালো জিন্সের কোট পরা, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, বাড়ি ঢুকে একটা ড্রিঙ্কস অর্ডার করলো। আর ড্রিঙ্কস আর সাথে একটা চিরকুট নিয়ে গেল কাইয়ের কাছে। ড্রিঙ্কসটি হাতে দিয়ে, চিরকুটটি হাতে দিয়ে বলল, কামিং সুন। এই বলে মেয়েটি চলে গেল। আর কাই ড্রিঙ্কসটি খেয়ে চিরকুটটি খুলে দেখলো 303 নাম্বার রুম। কাই খুবই নারী আসক্ত পুরুষ, আর মেয়ে তাকে ডাকছে। কাই সেখানে যাবে না, এটা কখনোই হতে পারে না। প্রতিদিন মেয়েদের সাথে সময় কাটানোই তো তার কাইয়ের অভ্যাস। 6 মাস জেল খেটে কাই বের হয়েছে আজ। কোনো কিছু না ভেবেই নিজের শরীরে চাহিদা মেটাতে চলে গেল 303 নাম্বার রুম। ঢলা ঢলা শরীরে বিছানার উপর বসে সামনে তাকিয়ে কাই চিৎকার দিয়ে বলল, তুই তুই এখানে কি করছিস? আর কোনো কথার শব্দ হলো না। ঠাস ঠাস 6টি গুলির আওয়াজ। গুলির শব্দ বাইরে গেল না, কারণ বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল। এরপরে রক্তে সারা বিছানা ভিজে গেল, আর রুম থেকে বের হয়ে গেল সেই মেয়েটি। পরের দিন সকালবেলা নিউজ চ্যানেলে সব জায়গা শোরগোল লেগে গিয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী জেহোপের একমাত্র ছেলে কাই মার্ডার হয়েছে। কে বা কারা করেছে এখনো খোঁজ পাওয়া যায়নি, তবে পুলিশ তদন্ত চালাচ্ছে। আর হয়তোবা ব্যবসায়ী কোনো সূত্রের জের ধরেই এই মার্ডারটি হয়েছে। পুলিশ খোঁজ চালাচ্ছে। তে আর সুগা বসে সংবাদটি দেখছে। সুগা একবার তের দিকে তাকাতেই তে উঠে দাঁড়ালো। কি, কোথায় যাচ্ছিস? তুই আবার ওইখানে যাবি? হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। ওর সাথে দেখা না করলে তো আমি শান্তি পাই না। ওর সাথে আমার প্রতিদিন দেখা করতেই হবে, না হলে যে আমি বাঁচবো না। তে, তুই এরকম পাগলামি আর করিস না, তুই যাস না।
সুগা, তুই আমাকে থামাস না। তুই জানিস যে এটা আমি করব, তাহলে কেন আমাকে বাধা দিচ্ছিস? তুই বাসায় যা, জিমিন বাসায় একা আছে। হ্যাঁ, এতদিনে জিমিন আর সুগার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে আর ওরা বিয়ে করেও নিয়েছে। তুই সাদা শাড়ি, হাতে কাচের চুড়ি আর খোলা চুলে রওনা দিল জাংকুকের কাছে। কাছে গিয়ে বসতেই তে কান্না জড়িত কণ্ঠে বলল, দেখেছো, আমি কিন্তু আজকেও শাড়ি পরে এসেছি। শাড়িটা অনেকবার ধুয়েছি কিন্তু রক্তের দাগ যাচ্ছে না। আমি কিন্তু নিজ হাতেই ধুয়েছি। কি করব, দাগগুলো যেতেই চায় না। অনেক ধুয়েছি তারপরেও। আচ্ছা, তুমি খবরটি শুনেছো? ও, তুমি কিভাবে শুনলে? আমি তোমাকে বলছি। ওই জানোয়ারটা, ওই জানোয়ারটাকে কে যেন মেরে ফেলেছে। তুমি এবার ভেবো না যে আমি মেরেছি। আমি কিন্তু মারিনি, আমি কিন্তু ভদ্র হয়ে গেছি। এখন আমি আর কোনো মারামারি ধরাধরি কিছুই করি না। আর সব সময় কিন্তু শাড়ি পরেই থাকি। তোমার পছন্দের সাদা রং, সাদা রংটাই বেশি পরি। আর কি খবর, তুমি এখন কেমন আছো? মনে পড়ে আমার কথা? তুমি কিন্তু আমাকে আজও বললে না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি কিন্তু প্রতিদিন তোমার কাছে আসি শুধু এই কথাটাই শুনতে, তুমি কি আমাকে ভালোবাসো। আমি কিন্তু তোমাকে ভালোবাসি, এই কথাটা প্রতিদিনই বলি, কিন্তু তুমি আমাকে বলো না। আমি কিন্তু খুবই রাগ করব। একদিন তোমার কাছে চলে যাব রাগ করে। তখন কিন্তু তুমি আমাকে কিছুই বলতে পারবে না, ঠিক আছে? তোমার কাছে আসলে তুমি আমাকে মেনে নিবে তো? বলবে আমাকে ভালোবাসি, আমাকে চিনবে নাকি ভুলে যাবে? বলো না, বলো, কথা বলো। হ্যাঁ, এই কথাগুলো বলে তে কান্না করতে লাগলো একটা কবরের সামনে। হ্যাঁ, আসলে ওই দিন অ্যাক্সিডেন্টের পর জাংকুকে হাসপাতালে নেওয়া হলেও জাংকুক বাঁচেনি। 1 সপ্তাহ পর জাংকুক মারা যায়। আর ওই অ্যাক্সিডেন্টটা কাই করিয়েছিল। কাই আসলে তের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে বুঝতে পেরেছিল যে জাংকুক আর তের ভিতর কোনো সম্পর্ক আছে। আর তের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই কাই ওই অ্যাক্সিডেন্টটা করেছিল। কিন্তু অ্যাক্সিডেন্টটা করার পর কাই অন্য একটা অকারেন্সের কারণে জেলে চলে যায় 6 মাস। আর তে সবকিছু বুঝতে পেরে এই 6 মাস অপেক্ষা করছিল কাইকে মারার জন্য। তে পরিবর্তন হয়েছে, জাংকুকের সত্যিকারের ভালোবাসায় তে পরিবর্তন হয়ে গিয়েছিল। এটাই ছিল তের লাস্ট অপকর্ম। কিন্তু তের ভালোবাসা পূর্ণতা পায়নি। এরকম হাজারো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা অপূর্ণই থেকে যায় আমাদের এই সমাজে। তে এই আশায় বুক বেঁধে রয়েছে হয়তোবা শেষ নিঃশ্বাস পর্যন্ত জাংকুককে ভালোবেসে যাবে। আর ওপারে গিয়ে জাংকুকই তার জীবন সঙ্গিনী হবে আর তার ভালোবাসার পূর্ণতা পাবে।